আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও বাড়ল জ্বালানির দাম। আজ থেকে কার্যকর। লিটারে ৫ টাকা বেড়ে অক্টেন ১৪৫, পেট্রোল ১৪০ ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ। ডিজেলের দাম অপরিবর্তিত। দেশের সামনে অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ সময়। সতর্ক না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে। জিয়া শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। আজ শুরু হচ্ছে রামেসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার। আসামি সর্বোচ্চ শাস্তি আশা করছে সরকার, বললেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জঙ্গল সলিমপুরেও সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িতরা চিহ্নিত। এবং লম্বা ঈদ ছুটি শেষেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ঢাকার সবকটি প্রবেশ মুখে যানবাহনের চাপ। ফেরাটা অনেক স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারিত এই দাম রবিবার দিবাগত রাত ১২টার পর কার্যকর হয়েছে। লিটারে ৫ টাকা বেড়ে অক্টেনের দাম দাঁড়িয়েছে ১৪৫ টাকায়। পেট্রোল হয়েছে ১৪০ ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ লিটার ১১৫ টাকায় আছে। রবিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারের সাথে জ্বালানি দামের সমন্বয় করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গত ১৯শে এপ্রিল জ্বালানির দাম এক দফা বাড়ানো হয়েছিল। দেশের সামনে অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ সময়। এটিকে হেসে খেলে পার করলে ভবিষ্যৎ প্রজন্মের অনেক ক্ষতি হয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে হলে মাঠে ময়দানে নেমে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সেই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি কর্তৃক আয়োজিত দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সিনিয়র নেতাদের পাশাপাশি আলোচনায় অংশ নেন বেশ কয়েকজন শিক্ষাবিদ সহ বুদ্ধিজীবী। জিয়াউর রহমানের কর্মময় জীবনের নানা দিক উঠে আসে তাদের বক্তব্যে। জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান চিন্তার জগতে, মননের জগতে, দর্শনের জগতে, জাতীয়তার ক্ষেত্রে তার বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপির নীতি নির্ধারকরা বলেন, জিয়াউর রহমান ও বাংলাদেশ এক ও অভিন্ন। প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়ে পরে দেশ বিনির্মাণে তার অবদান ইতিহাসের অংশ হয়ে আছে। আজকাল একটা রাজনৈতিক শক্তি, কয়েকটা শক্তি খুব জোর দিয়ে বলে সংস্কার সংস্কার সংস্কার। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। ফেনী নদীর বালু মিরেশ্বরের দুই জামাতের নেতা, একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউল, তারা সেই বালির ঘাট দখল করতে গেছে। আপনাদের বৈশিষ্ট্যটা তো গুপ্ত। আপনাদের ওই গুপ্ত রাজনীতির মধ্যে চাঁদাবাজ আছে, দখলবাজ আছে, সবাই আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের সূচনা করেন পিতার স্মৃতিচারণের মাধ্যমে। এখন যেরকম যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়, তো স্বাধীনতার পরপর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানি অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায়, এরকম শব্দ আমরাও শিখেছি তখন স্কুল থেকে। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি, এটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। তিনি খুব অল্প সময় দেশের
অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেয়া ওয়াদা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করার মাধ্যমে সরকারকে সহায়তা করার আহ্বান জানান তারেক রহমান। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। রাজধানীর নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা আলোচনা সভায় যোগ দেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আজ শুরু হচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার। এই মামলায় আসামি সর্বোচ্চ শাস্তি আশা করছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা এক সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ পাহাড়ি এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। র্যাবের উপর হামলা এবং সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সীতাকুণ্ডের আলোচিত এই এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সাথে রোববার সকালে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। উচ্ছেদ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে শঙ্কা রয়েছে সে বিষয়েও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘোষণা দেন এলাকার অবকাঠামোগত উন্নয়নের। বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। এ সময় জঙ্গল সলিমপুরের বায়েজিদ অংশে নতুন কারাগার নির্মাণে সরকারের পরিকল্পনার কথাও জানান সালাহউদ্দিন আহমদ। পরে নগরের সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের সমন্বয় সভা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বাউনিয়াবাদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। তাই প্রকৃত রহস্য উদ্ঘাটনে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানান আসিফ। পরে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন হয়ে পড়াদের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ করা হয়। রাজনৈতিক সরকারের এটা একটা থাকে যে এই যে বিভিন্ন বস্তি সরকারি খাস জমিগুলা দখল করা এবং সেগুলো দখল করার জন্য পরিকল্পিতভাবে এই জায়গাগুলোতে আগুন ধরানো, সংঘর্ষ তৈরি করা। সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের 25 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিজ এলাকার উন্নয়নের কথা বলে তারা এই অর্থ নেন বলে জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক মুস্তাক মিয়া। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্তদের।
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারি দল জড়িত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অপরাধের সাথে সরকারি দলের লোকজন জড়িত থাকায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতে পারছেন না। কুমিল্লার 14 গ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা শেষে এসব কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেটলি গ্রেজুয়ালি আরো অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারে অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। রক্ত সংরক্ষণ ফ্রিজের তাপমাত্রা মিটার না থাকা, নোংরা পরিবেশ ও খাদ্যে ময়লা থাকায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে 3 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবিবার দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আদ্দিন হাসপাতাল পরিদর্শন করে নিরাপদ খাদ্য আইনে 2 লাখ এবং ভোক্তা অধিকার আইনে আরও 1 লাখ টাকা জরিমানা করে। আদ্দিন মেডিকেল কলেজে আমরা বা হাসপাতালে আমরা আনুমানিক 3টার দিকে আমরা এখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, আমাদের সিটি কর্পোরেশনের আমাদের যে অঞ্চল আছে এই অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তা, আমাদের নিরাপদ খাদ্য পরিদর্শক সহ আমাদের সঙ্গীয় যে পুলিশ ফোর্স আছে সবাইকে নিয়ে আমরা এখানে আসি। আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি। দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে এখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যে আপনার রেফ্রিজারেটর যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি। এছাড়া আমরা কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। টানা 7 দিনের ছুটি শেষে আজ খুলবে অফিস আদালত। এর মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। গাবতলী, সায়দাবাদ, মহাখালী, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কর্মমুখী মানুষের চাপ ঢাকার সবকটি প্রবেশদ্বারে। যাত্রীরা বলছেন, ফাঁকা সড়ক এবং পর্যাপ্ত পরিবহন থাকায় এবার ঢাকায় ফেরাটা অনেক বেশি স্বস্তিদায়ক। মিজান শাহজাহানের রিপোর্ট। শেষ হয়ে এলো ঈদের ছুটি। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিতে শেষ হয়েছে বলে জানালেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রী নিরাপত্তা বিবেচনা করে সতর্কতার সাথে চলছে ট্রেন। কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রত্যেকটা ট্রেন কিন্তু সতর্কতার সাথে চলাচল করছে। অনেক ভিড় না থাকলেও দূরপাল্লার বাসে ঢাকা ফিরছে উত্তরবঙ্গ সহ দেশের অন্যান্য অঞ্চলের মানুষ। রাত থেকে ফিরতি যাত্রীদের চাপ বাড়বে বলে জানালেন সংশ্লিষ্টরা। এদিকে পদ্মা সেতুর কারণে ঢাকা থেকে বরিশাল রুটে বেশিরভাগ যাত্রী সড়ক পথে ঢাকা ফিরছেন। তবে দক্ষিণাঞ্চলের অন্যান্য উপকূলীয় রুটের যাত্রীদের বেশ চাপ আছে লঞ্চঘাটে। তারা বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হলেও গ্রামে গিয়ে বিদ্যুতের ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। আমরা সবাই অনেক মজা করেছি, খেলেছি। এবছর বাড়িতে যাওয়ার পরেই বিদ্যুৎ চলে গেছে। 4-5 দিন আমরা বাড়িতে ছিলাম। আসলে বাচ্চা নিয়ে বাড়িতে গেছি, খুব কষ্ট হয়েছে। বিকেল 5টা সদরঘাটে এসে ভিড়ে সকাল 9:30টায় ভোলার ইলিশা থেকে ছেড়ে আসা এই লঞ্চটি। এভাবেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে আজ ঢাকার পথে রয়েছে আরও 21টি লঞ্চ। এখন আর দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে শুধুমাত্র কাকডাকা ভোরে লঞ্চ এসে এই সদরঘাটে ভিড়ে না, বরং দিবানিশি সারাদিনই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর উপকূলীয় অঞ্চল থেকে লঞ্চ এসে ভিড়ে এই সদরঘাটে। আজকেও তার ব্যতিক্রম নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। যতবারই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে, ততবারই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানে চেক বিতরণে তিনি একথা বলেন। স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে বা বিপন্ন হওয়ার মুখোমুখি হয়েছে, তখন এই জিয়া পরিবার এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।
মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর সাথে মিলে জামাত এবং 2024 সালে আওয়ামী লীগ সাধারণ মানুষের উপর গণহত্যা চালিয়েছে অভিযোগ করে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, গণবিরোধী এ দুটি দল থেকে দেশের মানুষকে সাবধান থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে টোকিওতে জাপান বিএনপির আলোচনায় তিনি এসব কথা বলেন। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মনি ইমদাদ ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন এবং সারা বাংলাদেশের জাতির কাছে জাতির মণিকোঠায় উনি স্থান করে নিয়েছিলেন 1971 সালের 26শে মার্চ। বাংলাদেশ প্রতি বছর 1500 কোটি টাকার চামড়া আমদানি করে, অথচ এবার কোরবানিতে নষ্ট হয়েছে 20% চামড়া, যার স্থান হয়েছে ময়লার ভাগাড়ে ও নদীতে। সম্ভাবনার এ খাতে ধ্বংসের পেছনে দেশি বিদেশি চক্র জড়িত বলে অভিযোগ ট্যানারি মালিক সমিতির সভাপতির। সার্বিক অব্যবস্থাপনায় $5 বিলিয়ন এ রপ্তানি বাজার $1 বিলিয়নের মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর রাজধানীর পোস্তায় লবণ মাখিয়ে সংরক্ষণ করা হয়েছে। ফরিয়া আড়তদাররা এখন টেনারি মালিকদের কাছে বিক্রির অপেক্ষায়। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে 15 থেকে 20% কম চামড়া সংরক্ষণ করতে পেরেছেন আড়তদাররা। এখন এই যে লবণ আম করে না দিয়া অগরে দিচ্ছেন মোল্লা করে, লবণও বেচছে চামড়াও বেচছে, যেগুলো টেম্পারেচার ফালাই দিতে হয়েছে পচা মাল তো চলে না। এক সময়কার দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য চামড়া এখন নানা চ্যালেঞ্জের মুখে। পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার মান নিয়ে প্রশ্ন থাকায় আন্তর্জাতিক সনদ মিলছে না, ফলে মূল্যের সাথে হারিয়েছে কদর। তাই মৌসুমি ব্যবসায়ীরা অবিকৃত চামড়া ফেলেছেন ডাস্টবিনে, অথচ বছরে 1500 কোটি টাকার চামড়া আমদানি করা হয়। এটাকে ঘুরে দাঁড়ানোর জন্য সঠিক এটার উপরে মনিটরিং সেল করা দরকার, যেটা নাকি হোল দ্য ইয়ার এই বিজনেসকে পরিচালনা করতে পারবে। সম্ভাবনাময় এ খাতকে লুপে নিতে বিগত সময়ে দেশি বিদেশি চক্রান্ত কাজ করেছে বলে দাবি করেন এ ব্যবসায়ী নেতা। টোটালি সিন্ডিকেটের মাধ্যমে চাইনিজরা এবং ইন্ডিয়ানরা কিন্তু কন্ট্রোল করছে। তারা কিন্তু এই আমাদের চামড়া শিল্প যাতে ব্যর্থ হয় আর আমরা এখানে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের সদিচ্ছায় এই রপ্তানি বাজার পুনরুদ্ধার করা সম্ভব বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথগুলো চালু করে আবারও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা বাড়িয়েছে ইরান। CNN বলছে, ক্ষেপণাস্ত্রের মজুদের এসব টানেল ধ্বংসে যুক্তরাষ্ট্র $1 বিলিয়ন খরচ করলেও ইরান শুধুমাত্র বুলডোজার ও ড্রাম ট্রাকের মতো সাধারণ যন্ত্রপাতি দিয়ে এসব টানেল আবার সচল করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দেশটির 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার 69টি ক্ষতিগ্রস্ত প্রবেশপথের মধ্যে 50টিরই আবার খুলে ফেলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় ইসরায়েলের বোমাই টানেলের মুখে কেবল ধ্বংস হয়েছে, উল্লেখযোগ্য মজুদ ও অক্ষত আছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ফলে সংঘাত আবার শুরু হলে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখতে সক্ষম হতে পারে। সিগারেটের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির সভাপতি ডক্টর সৈয়দ হুমায়ুন কবির বলেন, বিড়ি সিগারেটের সাথে নতুন করে যুক্ত হয়েছে সুগন্ধিযুক্ত সিগারেট। এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর দাবি করে অবিলম্বে সরকারের কঠোর ভূমিকা আশা করেন তিনি। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রের শহীদ মিনার পর্যন্ত র্যালি করেন তারা। এতে অংশ নেয় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এবার খেলার খবর।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। দুদলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। রবিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু থেকে ভারতীয় নারীদের প্রাধান্য ছিল সুস্পষ্ট। স্বাগতিকদের হয়ে গোল করেছেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা। পুরো ম্যাচে বাংলাদেশ খেলেছে ছন্নছাড়া ফুটবল। নিজেরাই সুযোগ নিতে পারেনি, উল্টো ভারতকে সুযোগ দিয়েছে বারবার। এর ফলে ভারতের বিপক্ষে বড় হার। এই হারে গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে সেমিতে ওঠা বাংলাদেশকে মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। আবারও বাড়ল জ্বালানির দাম। আজ থেকে কার্যকর। লিটারে ৫ টাকা বেড়ে অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ। ডিজেলের দাম অপরিবর্তিত। দেশের সামনে অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ সময়। সতর্ক না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে। জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। আজ শুরু হচ্ছে রামেসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার। আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে সরকার, বললেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত। এবং লম্বা ঈদ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ঢাকার সবকটি প্রবেশ মুখে যানবাহনের চাপ। ফেরাটা অনেক স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।